তারেক রহমান মঞ্চে উঠে বলছেন হার কথা, কিন্তু তার নির্বাচনী প্রচারণার ভিতরে তার নেতাকর্মী সব জায়গায় জনগণকে বলছে নাতে ভোট দেওয়ার জন্য। একই মুখে দুই রকম কথা বিএনপি প্রচার করছে। আমার মন বলতেছে এবং নিশ্চয়ই আপনার মনকে আপনি জিজ্ঞাসা করেন, আপনারও মনে এখন সায় দিতেছে যে হ্যাঁ আল্লাহ তাআলা বোধহয় ওই পথে আমাদেরকে নিয়ে যাচ্ছে। যেসব ডিসিএসপিরা আবার 14-এর মতো 18-এর মতো 24-এর মতো ব্যালট বাক্স ছিনতাই করার চিন্তা করছেন, আপনাদের প্রতি আহ্বান থাকছে, আপনাদের পরিণতি হারুনের মতো এবং বেনজিরের মতো হবে। যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে আপনাদের বাক স্বাধীনতা আবারও নষ্ট হয়ে যাবে, আপনারা স্বাধীনভাবে কিছুই বলতে পারবেন না। ঠিক আছে, মানে ওরাও হচ্ছে একই রকম বলে না মুদ্রার রিপিট রিপিট। আমার কাছে আওয়ামী লীগ বিএনপি সেম মনে হয়, বরঞ্চ বিএনপি এখন আমি যে রূপ দেখতেছি আরো খারাপ দেখতেছি। আমার কাছে মনে হয়েছে এই বিষয়টা একটু অস্বাভাবিক। বাংলাদেশে এই মুহূর্তে বেশ কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, বাট একটা আরেকটার সাথে কানেক্টেড। চমৎকার দুটি খবর আপনাদের জন্য নিয়ে এসেছি। এরকম দুটি নিউজ পৃথকভাবে এসেছে। এর ভিতরে প্রথম নিউজ সেটি ওইভাবে এখনো ভাইরাল হয় নাই, দ্বিতীয়টি ভাইরাল হয়েছে। প্রথমটি এটি গোপন সূত্রে পাওয়া গেছে। বিএনপি অক্ষরে অক্ষরে টের পাচ্ছে, বিএনপি সুর নরম হয়ে এসেছে, বিএনপি পিছু হটতে বাধ্য হচ্ছে, বিএনপি ভয় থরথর করে কাঁপছে। জামাত শিবির কি পারে তারা দেখিয়ে দিচ্ছে। বিএনপি এখন তাদের ফ্যামিলি কার্ড লুকিয়ে রেখেছে, এখন আর ফ্যামিলি কার্ডের কথা তেমন বলে না, এখন আর পকেটে নিয়ে ঘুরে না। ভারতকে রীতিমতো ধুয়ে ফেলা হলো, ভারতের প্রচন্ড সমালোচনা করা হলো। সরকার আরো একবার শেখ হাসিনার ইস্যুতে ভারতের বিরুদ্ধে একটা জোরে সোরে অবস্থান নিল। আসসালামু আলাইকুম, আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের স্বাগতম। ভিডিওর শুরুতেই বুঝতে পেরেছেন আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী, তাই অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যেন সবার আগে সর্বশেষ ও নির্ভরযোগ্য সংবাদ পেয়ে যান। যারা ইতিমধ্যেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা একটি লাইক দিয়ে ভিডিওর মূল বিস্তারিত অংশ দেখে আসি। আসসালামু আলাইকুম। ভোট হচ্ছে আপনার আর আমার হাতে, কিন্তু চারিদিকে কি শুনতেছি? আমেরিকা জিতাই দিতেছে জামাতে ইসলামকে, পাকিস্তান জিতাই দিতেছে জামাতে ইসলামকে, ভারত জিতাই দিতেছে বিএনপিকে, এরকম কথাবার্তা চারিদিকে। কিন্তু ভোট তো আমাদের হাতে। বিদেশ থেকে কেউ কি পারবে জিতাইতে? আসলে পারবে। কিভাবে পারবে জানেন? আমাদের 1.5 কোটি ভাই বোন আছে এই প্রবাসে, আমাদের দেশে 1.5 কোটি ভাই বোন প্রবাসে আছে। ওনারা এই প্রবাস থেকে না যাকে সাপোর্ট দিবে তারাই এবার ক্ষমতায় আসবে। এটা একটা সোজা অঙ্ক। হ্যাঁ, 2 2 4, আবার পাশাপাশি রাখলে 2 আর 2 22 হয়ে যায়। এটা সেই 22-এর হিসাব। দেখেন, প্রতিটি প্রবাসী ভাইয়ের সঙ্গে বা বোনের সঙ্গে বাংলাদেশের একটা পরিবার জড়িত। প্রত্যেকটা পরিবার আপনি একটু কল্পনা করেন তো, 4 থেকে 5 জনের কম আছে, আরো বেশি। তারপরে তো আছে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব। এখন বউকে যদি বলে এক প্রবাসী ভাই, এই শোনো, তোমাকে কিন্তু আমি আর মেকআপের টাকা পয়সা দেবো না যদি জামাতে ভোট না দাও, দুষ্টামি কইরা যদি বলে, ওই বউ কি বলবে? না না, আমি জামাতে ভোট দেবো, তুমি আমার মেকআপের টাকা পাঠাও, বলবে না? ঠিক তেমনি ভাবে ধরেন একটা ভাই যদি বলে প্রবাসী এক ভাইয়ের কাছে, ভাইয়া তুমি না আমার একটা বাইক কিনা দিবা কইছিলা, ভাই যদি বলে জামাতে ভোট দিবি, তাহলে বাইক কিনা দেবো, ওই ভোটটা কি পাবে না? ওই ভাই, ছোট ভাই ভোটটা কি পাবে না? বড় ভাই কথা শুনবে না? অবশ্যই শুনবে। এমনি ভাবে যদি প্রবাসী এক বোনও ভাই তার মাকে বা তার বোনকে বা তার ননদীকে, আত্মীয় স্বজনকে যদি বলে, তাহলে একটা হিসাব করেন তো, 5-6 জন করে যদি ধরেন, আমার তো মনে হয় 7 থেকে 8 কোটি ভোট হয়ে যায় এখানে। হয় না? হয়তো ভাই আরো কমান, আরো ফেরা দান, ধরেন 5 কোটি ভোট। 5 কোটি ভোট তো হয় যদি বিদেশ আর দেশ মিলায়া, ওনারাও তো ভোট দিবে। তার মানে কি জানেন, এই প্রবাসীরা যাদেরকে সাপোর্ট দিবে তারাই ক্ষমতায় আসবে। কিন্তু প্রবাসী সব ভোট কি জামাত ইসলাম পাবে? জামাত ইসলাম এই প্রবাসী ভাই বোনদের ভোটটার অধিকারটা আইনা দিছে। এই ভোটের অধিকারটা জামাত ইসলামের কারণে ওনারা পাইছে। তার মানে কি সবাই ওনাদেরকে ভোট দিবে? না, এমন কোনো কথা না। বিএনপি প্রচুর মানুষ আছে ভাই, হ্যাঁ, বিদেশে আমরা দেখছি না, এগুলো অনলাইনই তো দেখা যায়। এই বিদেশিরা বিএনপিকে তো ভোট দিবে। কিন্তু এখন একটা প্রশ্ন দেখা দিছে, এই ভোটটা পাবে কিনা। কারণ এখানে মাঝপথে একটা বিরাট ঘটনা ঘটে গেছে, যেটা ঘটা উচিত হয় নাই। এর আগে তো একটা ঘটনা ঘটছে পোস্টাল ভোট নিয়ে, যে পোস্টাল ভোট আমরা চাই না, কেন এই পোস্টাল ভোটের মাধ্যমে জালিয়াতি হচ্ছে, এটাকে আবার নতুন ভাবে করা হোক, এরকম একটা দাবি তো নির্বাচন কমিশনারের সামনে যায় তুললো তারা, তাই না? 3টা দাবির মধ্যে এটা একটা দাবি ছিল না? নিশ্চয়ই ছিল। কিন্তু এই ঘটনাতে, এই দাবিটা তোলাতে বিদেশি ভাই বোনরা কি খুশি হয়েছে? আপনারাই বলেন। নিশ্চয়ই খুশি হবে না। হায় হায়, আমাদের ভোটের অধিকার দেখি কায়রা নিতে চায়। কারণ ওই যে পাপিয়ার কথাগুলো তো কেউ ভুলে নাই। ম্যাডাম পাপিয়া যেভাবে বিভিন্ন ইন্টারভিউতে, বিভিন্ন চ্যানেলে যায়, যেভাবে প্রবাসী ভাই বোনদেরকে ধোলাই করে, ওই ধোলাইয়ের কারণে ওই ভোটটা কি ওদিকে যাবে? নিশ্চয়ই যাবে না। মানুষ কষ্ট পায় তো ভাই, কথাতে কষ্ট পায়। আমরা ভোট দেবো, আপনার কি অসুবিধা? উনি দাবি তুলছে কি, ওনারা কি কোনোদিন পুলিশের বাড়ি খাইছে? ওনারা কি কোনোদিন দৌড়ানি খাইছে? ওনারা তো আরাম আয়েসের দিন যাপন করতেছে।
বিদেশ থেকে দেশের টাকা পাঠাইতেছে, টিনের ঘর আসছিল ওইটারে পাকা করতেছে। চিন্তা করেন, অথচ এই দেশটা চলে কিভাবে ভাই? এই রেভিনিউসের টাকা দিয়া চলে, আমাদের গার্মেন্টসের যে ভাই বোনরা কাজ করে তাদের টাকা দিয়া চলে, তাই না? কিন্তু ওগুলো বলার সময় কোনো হুঁশ থাকে না, কোন কথায় কে কষ্ট পাবে ওইটা মনে রাখে না। ওই যে চোখ থেকে যদি পইরা যায় আর ওইটা দাঁড়াইতে পারে না, ওই গল্পটা জানেন না? নিশ্চয়ই জানেন। দেখেন, একটা মানুষ যদি 4 থেকে 5 তলা উপর থেকে পইরা যায় নিচে, ওই মানুষটা কিন্তু চিকিৎসা নিয়ে আবার উঠা দাঁড়াইতে পারে। কিন্তু এই 5 ফিট থেকে, এই যে 5 ফিট আমি দাঁড়ায় রয়েছি, এই চোখ থেকে যদি পইরা যায়, মানে এই মন থেকে যদি পইরা যায়, ওই মানুষটার কাছে কোনোদিনই দাঁড়াইতে পারবে না। কারণ আমার ঘৃণার কারণেই তো তুমি নিচে পইরা গেছো। আর ওই ঘৃণাটা কেন নেবেন আপনারা? এত বড় ভুল কেন করবেন? দেখেন, এক চ্যাংরা মানি, বুঝছেন তো? চ্যাংরা মানি যুবক, হ্যাঁ, একটা আঞ্চলিক ভাষা। এই যুবক কিছু কন্টেন্ট বানায়, উনি কন্টেন্ট ক্রিয়েটার। আপনারা তো দেখছেন কয়েকদিন আগে শাহাবুদ্দিন পার্কের মধ্যে খুব সুন্দরভাবে আয়োজন কইরা কন্টেন্ট ক্রিয়েটারদের নিয়ে বড় দলের চেয়ারম্যান সাহেব বসছিল। এখন এখানে দেখেন, ওই চ্যাংরা মানে ওই যুবক ওইখানেও বসা ছিল। এখন এই যুবকের দোষটা কি? বিরাট বড় দোষ আমি মনে করি, বিরাট বড় অন্যায় করছে। এই অন্যায় কিভাবে যে মাইনা নিল, আমার মনের মধ্যে একটা প্রশ্ন। আসলে কি উনি সবকিছু জানে? মাহমুদুর রহমান স্যার যে বলছিল আমার দেশ পত্রিকার, যে আপনার আশেপাশের লোকের কথা কানে নিয়েন না, আপনি বিদেশে ছিলেন অনেক দিন, আপনি অনেক কিছুই জানেন না। এখন তো দেখতেছি আসলে উনার কথা ঠিক, উনি তো অনেক কিছুই জানেন না। উনি যদি জানতেনই তাহলে এই চ্যাংরাকে কিভাবে ওই স্থানে জায়গা কইরা দিল, উনার সামনে বসার সুযোগ কইরা দিল। উনি আবার তাকে এখানে শোল্ডারে বাহ বাহ দিতেছে, বাহ বাহ, এগিয়ে যাও বেটা। কেন? ওই ছেলেটা তো বলছে যে এই যে প্রবাসে পোস্টাল ভোটগুলা যে দিতেছে, যারা এই ভোট দিবে জামাতে ইসলামকে, তারা তাদের মা বোনকে জামাতের কাছে, তারা যে নিজের বউকে, যারা প্রবাসী এবং গাড়িপাল্লায় ভোট দিচ্ছেন, তারা যে নিজের বউকে জামাতের আমিরদের কাছে ইজারা দিচ্ছেন, এই বিষয়টা কি আপনাদের মাথায় আছে? এত খারাপ ভাবে সমালোচনা করছে এবং ভাইরালও হয়েছে। এটা কি উনার চোখে পড়ে নাই, নাকি চোখে পড়তে দেওয়া হয় নাই? ওই যে মাহমুদুর রহমান স্যার বলছে না যে আপনি অনেক কিছু কানে যাবে না, অনেক ঘটনা আপনি দেখেন নাই যেহেতু আপনি বিদেশে ছিলেন। ওইটাই তো সত্য। আমার বিশ্বাস, আমার একদম 100% বিশ্বাস, উনি না যায় নাই ওনার সামনে বসার সুযোগ কইরা দিছে। উনি তো দেয় নাই, ওনার লোকজন কইরা দিছে। উনাকে যখন পিঠ চাপড়াইতে ছিল, ওনার শোল্ডারে যখন বাবা দিতা ছিল, তখন তো ভাই বুক ভাঙ্গা চুরা চুরমার হয়ে যাইতাছিল। তাদের জানেন প্রবাসী ভাই বোনদের, হায় হায়, এই ছেলেটা মা বোনদের ইজ্জত নিয়ে খেলছে। তো আবার সেই ছেলেটাকে কেন উনি কাছে বসতে দিল? চেয়ারম্যান স্যার, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, উনি আমার সাথে হ্যান্ডশেক করার সময় বলেছেন, আই ফলো ইউ আ লট, সো ইটস আ গ্রেট থিং ফর মি। কেন উনি বাহাবা দিল? উনাকে কি জানতে দেওয়া হয় নাই, নাকি উনি যাই না শুনে এটা করছে? উনি কি চায়? উনি কি চাইতে পারে? উনি কি ওই আসনে বসা, ওই চেয়ারে বসা এটা চাইতে পারে যে কোনো ছেলে প্রবাসী বোনদেরকে নিয়ে, মাদেরকে নিয়ে এত অপমানজনক কথা বলবে, তারপরে তাকে এরকম করে শাকবাসী দিবে? বিশ্বাস করতে চাই না ভাই। আমি এইটুকুই ভাবতে চাই যে উনি জানে না, ওনাকে জানতে দেওয়া হয় নাই, এইটুকুই ভাবতে চাই। কারণ কি ওইটুক যদি ভাবতে চাই যে উনি যাই না শুনে এটা করছে, তাহলে তো ভাই ওই চোখ থেকে পয়রা যাবে, মন থেকে পয়রা যাবে, তাদের মন থেকে পয়রা যাবে এই প্রবাসী ভাই বোনদের। আর ওই প্রবাসী ভাই বোনদের হাতে কত ভোট আছে, একটু আগেই তো আমরা এ নিয়ে আলোচনা করলাম। দেখছেন কত বিশাল বড় একটা ভোট ব্যাংক হারাইলো। ভাবা যায়? ভাবা যায় না। অনেক কিছুই ভাই ভাবতে ইচ্ছা করে না, আবার ভাবতে হয়। কারণ কি জানেন, না ভাবলে তো ভাই সত্যটা সামনে আসবে না। ভাইবা চিন্তা সত্যটাকে সামনে আনতেই হবে, মানুষকে বুঝাইতে হবে। না বুঝাইলে তো ভাই অনেকে ভাই আছে, ভাই অবুঝ টাইপের মানুষও আছে আমাদের দেশে, একদম দলকানা মানুষও আছে। তাদেরকে শুধু আমি একটা কথাই বলবো, দেখেন এই যে আপনাদের দলের একজন ছাত্রলীগের সাদ্দাম জেলখানা যে ঘটনাটা, যার ওয়াইফ তার শিশু বাচ্চাকে হত্যা কইরা নিজেই ফাঁসিতে ঝুইলা গেছে, এই ঘটনাটা দেখছেন চারিদিকে ভাইরাল হয়ে গেছে। ভাই কষ্ট লাগে, ভাই খুবই কষ্ট লাগে। দেখেন জিন্দা মানুষ যায় মরা মানুষের সাথে দেখা করতে, এখানে মরা মানুষ গেছিল জিন্দা মানুষের সাথে দেখা করতে। মানে ওই জেলখানার গেটে নিয়ে গেছে ওই বাচ্চাকে এবং বাচ্চার মাকে, মানে ওই সাদ্দামের ওয়াইফ এবং তার সন্তানকে। দেখেন কোন পর্যায়ে চলে গেলে একটা মানুষ নিজের সন্তানকে হত্যা কইরা নিজে ফাঁসিতে ঝুলে। কারণ তার হাজবেন্ড জেলখানায়, তার চলাফেরা খাওয়া দাওয়া সব দিক থেকেই প্রবলেম, অভাবে পড়া গেছিল, অভাবের ব্যাপারটা নিতেছিল না। একটা সন্তান নিয়ে, একটা ছোট্ট কোলের বাচ্চা নিয়ে অভাব থাকলে ভাই কেমন হয়? বাচ্চা দুধ লাগে, সংসারে খরচ আছে, ভাড়া আছে, কত টাকা লাগে। কিন্তু এই টাকাটা যে জোগাড় করতো, সে কিভাবে জোগাড় করতো? ওই যে আওয়ামী লীগের রাজনীতি কইরা জোগাড় করতো, ওইটাই তার পেশা ছিল। ওই রাজনীতি কইরা টাকা জোগাড় করতো। এখন আওয়ামী লীগের সবাই চলে গেছে, উনি ফাইসা গেছে। যেহেতু নেতাদের মতো ওনার কাছে 2টা করে পাসপোর্ট ছিল না, যার জন্য ফাইসা গেছে, এখন জেলখানা, পুরো পরিবারটা ধ্বংস হয়ে গেল। খুবই কষ্ট লাগছে ভাই, খুবই কষ্ট লাগছে। কিন্তু প্রশ্ন এখানে একটাই, আপনারা আওয়ামী লীগ যারা করেন, এই যে অনলাইনে দেশ চালাইতেছেন, সবকিছু তো বলতেছেন, সবাই সাথে দেখি কথা বলতেছেন, দিল্লিতে মিটিং করতেছেন, প্রেস কনফারেন্স করতেছেন, কিন্তু কেন মাঠ পর্যায়ে যারা জেলে আছে তাদের পরিবারের খোঁজ খবর নিতেছেন না? কোটি কোটি লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা তো নিয়ে চলে গেছেন, ওই টাকা থেকে কিছু টাকা কেন বিকাশে দিতেছেন না? বিকাশে দিতেছেন কোথায়? ওই যে ছোট ছোট মিছিল বাইর করার জন্য, জয় বাংলা করার জন্য। আজকে তো দেখলাম এই যে নির্বাচনের প্রচারণার একটি মঞ্চ থেকে
জয় বাংলা বলতেছে, জয় বাংলা বলতেছে। আমার কাছে অবাক লাগছে না, একদমই অবাক লাগে নাই। এর আগেও আমি ওনাদের যে সেক্রেটারি, ওনার পিছন থেকে একজনকে জয় বাংলা বলতে দেখছি। অনেককে আমি এমনও দেখছি শেখ খালেদা বেগম বলতেও দেখছি না ভাই, দেখছি তো। বক্তব্য শেষ করাই ভাই শেখ হাসিনার জয় বইলা ফালায়, জয় বাংলা বইলা ফালায়। এইসব হাস্যকর ঘটনাগুলো আমরা কিন্তু দেখে আসতেছি, আমরা বুঝাও নিতেছি। আচ্ছা ঠিক আছে, এদের সঙ্গে এরা মিলে গেছে, ওকে, এরাই বোধহয় ক্ষমতায় চলে আসবে, আসুক, কোনো অসুবিধা নাই। কিন্তু মানুষের তো মন জয় করতে হবে, এখান থেকে পয়লা গেলে হবে না। আপনারা যে কোনো কথাই বলতেছেন, ওইটা নিয়েই কেন সমালোচনা হচ্ছে, ওইটা নিয়ে কেন মিম বানাইতেছে, ওইটা নিয়ে কেন ট্রল হইতেছে? কারণ কি জানেন, বর্তমানে যুগটাই এরকম। এখন আমি যদি বলি যে এই যে ভূমিকম্প হয়েছে এই জায়গায়, এই জন্য যে এখানে একটা ছেলে একটা মেয়ে এসে আগাম করছিল, যার জন্য এখানে ভূমিকম্প হয়েছে, কিন্তু বিজ্ঞান কি সে কথা বলে না। কিন্তু যারা বিজ্ঞান নিয়ে লেখাপড়া করছে, এখন তো শিক্ষার হার অনেক, তারা কিভাবে নিতেছে, তারা বলতেছে হ্যাঁ উনি এটা কি বললো, এটা উনি কোন ফতুয়া দিল, যার জন্য ওনার নামের আগে মুফতি লাগাই দিতেছে, ট্রল করা হইতাছে। এটা উনি বুঝতেছে কিনা বা ওনার আশেপাশের মানুষ বুঝতেছে কিনা আমি জানি না, নাকি ওনারে বুঝতে দেওয়া হচ্ছে না, নাকি আসলে উনি না বুঝার ভান করতেছে। আবার এমনও হইতে পারে কিছুটা দিশাহারা হইতে পারে। কারণ কি জানেন, লেভেল প্লেইং ফিল্ড তো কইরা দিয়েছে ডক্টর ইউনূস স্যার, এখন খেলেন। কিন্তু খেলতে গেলে আরেকটা প্রবলেম আছে, মাঠ যতই সমান হোক, বাতাস যেদিকে থাকে সেদিকে কিন্তু বল যায়, এটা মনে রাখতে হবে। মনে করেন একটা গোলকিপার এদিকে, একটা গোলকিপার এদিকে, এদিক থেকে যারা এদিকে গোল দিবে তারা কিন্তু একটু প্রবলেমে পড়বে, কারণ বাতাস এদিকে। আর এদিক থেকে যারা এদিকে গোল দিবে তাদের সুবিধা, বলটা মারার লগে লগে ওই বাতাসও একটু হেল্প করবে গোল হওয়ার জন্য। বাতাস তো ঘুরে গেছে, বাতাস এখন এই জামাতে ইসলামের দিকে চলে যাচ্ছে। এমন নতুন পাবলিসিটি আনতেছে মানুষের চোখের সামনে, মানুষ না বুঝছেন অবাক হয়ে যাইতেছে। ওই যে গানের কথার মধ্যে লেখছে না, খেলা চলছে কোন লেভেলে, ওই কোন লেভেলে দেখেন। আমি একটু আগে দেখলাম একদল তরুণ পিঠের মধ্যে ব্যাগ নিছে, আর ওই ব্যাগের পিছনে এরকম ভাই বিরাট বড় একটা স্ক্রিন, আর ওই স্ক্রিনের মধ্যে দেখাইতেছে গত এই 15-16 মাসের ইতিহাস, 16 মাসের ইতিহাস তুলে ধরতেছে। এই ইতিহাসের মধ্যে যত অপকর্ম হয়েছে সব কিছু মানুষকে দেখাইতেছে। বলছেন কার কাছ থেকে কে কত টাকা নিছে, কে কি মারছে না মারছে, এগুলার মুখে আনতে চায় না। কারণ ওই চান্দাবাজ কথাটা মুখে আনলেই না ভাই অনেকেই খেপা যায়, অনেকে রাগ করে। চান্দাবাজ কথাটা এমন এক জায়গায় চলে গেছে, এখন চান্দাবাজ আর রাজাকার এই দুইটা শব্দকে পাশাপাশি রাখেন, দেখবেন সবচেয়ে ঘৃণিত এই চান্দাবাজ, রাজাকার ঘৃণিত না। রাজাকার মানি এখন মানুষ বুঝা নেয় জয়ের স্লোগান, রাজাকার মানি একটা জোশ চলে আসে, কি তুই আমার রাজাকার কইলি, এই পর্যায়ে নিয়ে ঠেকাই দিছে। মানুষের মন চেঞ্জ হয়ে যায় ভাই। হ্যাঁ, মানুষ যেটা দেখে ওটা আবার ভাবে। আপনার ধ্যান ধারণা আমার উপরে চাপায় দিবেন পারবেন না। আমি যত কথাই বলি, যত গলাবাজি করি ভাই, আমি আপনাদের জোর পেরে কিছু বুঝাইতে পারুম না। দেখেন আজকে একটা দেখলাম একজন ফকির মানুষ, ফকির আর ভিখারি, ফকির আর ভিখারির মধ্যে কিন্তু একটা তফাৎ আছে। ভিখারি কারা জানেন? যাদেরকে আমরা এই সমাজ থেকে কোনো রকম হেল্প করি না, দূর করি, মানে তার পাশে আমরা দাঁড়াই না, এই সমাজের মানুষ দাঁড়ায় না, এই দুনিয়ার মানুষ দাঁড়ায় না, সে হলো ভিখারি। আর ফকির হইলো সে যে এই সমাজকে কোনো গণ্যই করে না, সমাজকেই সে ত্যাগ করে, এই দুনিয়াটাকেই সে ত্যাগ করে, সে হইলো ফকির। তেমনি এক ফকির, আমার মনে হইলো উনি ফকির, উনি ভিখারি না। কারণ কি জানেন, উনি একটা চরম সত্যি কথা বলছে। সেটা কি জানেন, আমাদের আল কোরআনে লেখা আছে না জাকাতের ব্যাপারে। দেখেন এই জাকাত যদি বড় লোকরা দেয় তাহলে কিন্তু আর কোনো ভিখারি থাকে না, কোনো ফকির থাকে না। কিন্তু আমরা কি সবাই জাকাত দেই না? কিছুদিন আগে জামাতে ইসলাম বলছিল যে আমরা এই জাকাত নিয়ে আসবো বাইরে থেকে, বিদেশ থেকে আমরা জাকাত নিয়ে আসবো। যতগুলো ইসলামিক কান্ট্রি আছে না ভাই, ওদের জাকাতের যে ফান্ড আছে, ওই ফান্ড থেকে যদি টাকা আনেন, আমাদের যে জাতীয় বাজেট হয় না, ওই বাজেটের অর্ধেক টাকা আনতে পারবেন প্রতি বছরে। এরকম একটা ফান্ড রয়ে গেছে সারা পৃথিবীতে সমস্ত মুসলমান দেশগুলোতে। সেই টাকা যে আমাদের দেশে আসে নাই তা না, কিন্তু ওই গরিব পর্যন্ত পৌঁছায় নাই, ওই ভিখারি পর্যন্ত পৌঁছায় নাই, ওই ফকিরের হাতে যায় নাই। ওই টাকাটা নেতারা মাইরা দিছে। আজকে দেখেন একজন ওই ফকির বলতেছে জামাত ইসলামকে আমি ভোট দিব। তখন ওনাকে ওই পাশে থেকে জিজ্ঞাসা করছে কেন ভোট দিবেন? উনি বলছে যে জামাত ইসলামকে ভোট দিলে ফকির আর ফকির থাকবে না, ভিখারি আর ভিখারি থাকবে না, কারণ ওনারা জাকাতের টাকা আমাদের হাতে দিবে। আমাদের দেশের ধনীরা জাকাতের টাকা তো দেয় না, ওনারা ওই জাকাতের টাকা আদায় করে আনবে, বিদেশ থেকে জাকাতের টাকা আনবে, আমাদেরকে আর ভিক্ষা করতে দিবে না। দেখছেন চাওয়া পাওয়ার হিসাবটা কোন জায়গা গিয়ে ঠেকছে। তার মানে কি জামাতে ইসলাম মানুষের মনের মধ্যে জায়গা করে নিছে, ওনাদের রাজনীতি দিয়া, ওনাদের কথা দিয়া, ওনাদের বক্তব্য দিয়া, তাই না ভাই? এটাই তো চরম সত্যি কথা। আমি ভোট দিব দাঁড়িপাল্লাতে, তাহলে আমাকে আর ভিক্ষা করতে হবে না। কেন ভিক্ষা করতে হবে? কারণ জামাত সরকার হলে জাকাত আদায় করবে, আর সেই জাকাতের টাকা হলেই আমাকে আর ভিক্ষা করা লাগবে। সেটা তো গরিবের হক মারে খায়, কারণ তারা জাকাত দেয় না, আর জাকাত হলো গরিবের হক। আমার মন বলতেছে, এবং নিশ্চয়ই আপনার মনকে আপনি জিজ্ঞাসা করেন, আপনারও মনে এখন সায় দিতেছে যে হ্যাঁ আল্লাহ তাআলা বোধহয় ওই পথে আমাদেরকে নিয়ে যাচ্ছে। বলছিলাম শেখ হাসিনার দিল্লিতে কথা বলা নিয়ে, সংবাদ সম্মেলনে কথা বলা নিয়ে এবার বাংলাদেশ সরকার তার প্রতিক্রিয়া ব্যক্ত করলো এবং কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করলো। শেখ হাসিনা দিল্লিতে 5 দফা ঘোষণা করেছেন, 5 দফা দাবি, যার মধ্যে অন্যতম হচ্ছে এই সরকারের পতন। এই সরকার বাদ যাবে, নতুন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার আসবে, তার অধীনে একটা সুষ্ঠু নির্বাচন হবে, সেটা তাদের মূল দাবি। এছাড়া আরো 4টা দাবি রয়েছে।
সেই কথাগুলো শেখ হাসিনা যখন বলছেন, তখন শেখ হাসিনার যারা কর্মী সমর্থক নেতা রয়েছেন বাংলাদেশে, তারা সেটাতে উৎসাহিত হবেন, উৎসাহিত হয়ে নানা ধরনের সহিংসতায় লিপ্ত হতে পারেন, এই আশঙ্কা সরকারের মধ্যে কাজ করছে। সেই আশঙ্কা থেকেই সরকার বিবৃতি দিয়েছে। প্রথম আলো বলছে, দিল্লিতে শেখ হাসিনার বক্তব্য বাংলাদেশের গণতন্ত্রের উত্তরণ নিরাপত্তাকে বিপন্ন করছে, অর্থাৎ বাংলাদেশের গণতন্ত্রকেই বিপন্ন করছে শেখ হাসিনার বক্তব্য, এই ভাষ্য দিচ্ছে বাংলাদেশ সরকার। প্রথম আলো যখন সেই কথা বলছে, তখন হিন্দুস্তান টাইমস, ভারতের গণমাধ্যম, তাদের শিরোনামটা দেখে নিন। তারা বলছে, শকড বাংলাদেশ প্রোটেস্ট শেখ হাসিনাজ দিল্লি অ্যাড্রেস কলস আর ম্যাস মার্ডারার, অর্থাৎ মর্মাহত শেখ হাসিনার দিল্লি ভাষণের প্রতিবাদে বাংলাদেশ তাকে গণহত্যাকারী বলে অভিহিত করছে। সেখানে বলা হচ্ছে, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শেখ হাসিনার ভাষণকে একটি বিপজ্জনক নজির স্থাপন করার অনুমতি দেওয়ায় দ্বিপাক্ষিক সম্পর্ক গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে, অর্থাৎ ভারতকে হুমকি দিয়েছে বাংলাদেশ। আজকে বাংলাদেশ বলেছে যে ভারত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নয়াদিল্লিতে জনসভায় ভাষণ দেওয়ার অনুমতি দেওয়ায় তারা বিস্মিত এবং মর্মাহত, এমনটাই বলছে হিন্দুস্তান টাইমস। তারা বলছে, 78 বছর বয়সী শেখ হাসিনা 2024 সালের যে পতন, সেই পতনে পরে শুক্রবার দিল্লির জনাকীর্ণ প্রেস ক্লাবে একটি অডিও ভাষণের মাধ্যমে তিনি তার প্রথম জনসাধারণের সামনে ভাষণ দেন। নভেম্বর মাসে ঢাকার একটি আদালত তাকে তার অনুপস্থিতিতে তার উস্কানিতে ঘটে যাওয়া ঘটনাগুলোর জন্য মৃত্যুদণ্ড দেয়। বাংলাদেশের সরকার এবং জনগণ বিস্মিত এবং হতবাক। ভারতের রাজধানীতে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হতে দেওয়ায় এবং গণহত্যাকারী হাসিনাকে প্রকাশ্যে তার ঘৃণ্য বক্তব্যকে ঘৃণ্য বক্তব্য বলা হচ্ছে, ঘৃণ্য বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া বাংলাদেশের জনগণ এবং সরকারের প্রতি স্পষ্ট অবমাননা, ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এটা বলছে। এতে বলা হয়েছে যে হাসিনাকে ভাষণ দেওয়ার অনুমতি দেওয়া একটি বিপজ্জনক নজির স্থাপন করে, যা দ্বিপাক্ষিক সম্পর্ককে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। শেখ হাসিনা কি বলেছিলেন সেই সংবাদ সম্মেলনে, শেখ হাসিনা কি বলেছিলেন সেটাও উদ্ধৃত করেছে হিন্দুস্তান টাইমস। তারা বলছে, বাংলাদেশে তার শাসনের অবসানের পর প্রথম জনসভায় শেখ হাসিনা শুক্রবার জনগণের প্রতি মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত করার আহ্বান জানান, কারণ এটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে পারে না। 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের 3 সপ্তাহেরও কম সময় আগে এই ভাষণ দেন, অর্থাৎ নির্বাচনের মাত্র কয়েকদিন আগে তিনি সরকার উৎখাতের ঘোষণা দিচ্ছেন ভারতে বসে থেকে, এবং ভারত সেটা তাকে দিচ্ছে। এই কারণে বাংলাদেশ সরকার ভারতের উপরে বেজায় খেপেছে, এবং খেপারই কথা, খুবই স্বাভাবিক। বাংলাদেশের সরকার উৎখাতের ঘোষণা দিচ্ছে ভারত থেকে, সেই ক্ষেত্রে বাংলাদেশ সরকার খেপবে না এমনটা তো হতে পারে না। ইউনূসকে একজন দুর্নীতিগ্রস্ত, ক্ষমতালোভী, বিশ্বাসঘাতক হিসেবে বর্ণনা করেছেন সেই ভাষণে শেখ হাসিনা। এই কঠিন সময়ে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধভাবে আমাদের মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হতে বলেছেন। তিনি আরও বলেছেন, যে কোনো মূল্যে এই জাতীয় শত্রুর বিদেশি দাস পুতুল শাসনকে উৎখাত করতে বাংলাদেশের সাহসী পুত্রকন্যাদের, শহীদদের রক্তে লেখা সংবিধান রক্ষা ও পুনরুদ্ধার করতে হবে, আমাদের স্বাধীনতা পুনরুদ্ধার করতে হবে, আমাদের সার্বভৌমত্ব রক্ষা করতে হবে এবং আমাদের গণতন্ত্র পুনরুজ্জীবিত করতে হবে, এমন কথা শেখ হাসিনা বলেছেন। তিনি বলেছেন, গণতন্ত্র এখন নির্বাসনে, মানবাধিকার ধুলোয় মিশে গেছে, সংবাদপত্রের স্বাধীনতা নিভে গেছে, নারী ও মেয়েদের বিরুদ্ধে সহিংসতা, নির্যাতন, যৌন নির্যাতন এখন নিয়ন্ত্রণে নেই, ধর্মীয় সংখ্যালঘুরা ক্রমাগত নিপীড়নের সম্মুখীন হচ্ছেন, আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, এমন বক্তব্য তিনি দেন। অনুষ্ঠানে ব্যক্তিগতভাবে বা ভার্চুয়ালভাবে অন্যান্য আওয়ামী লীগ নেতারাও সেখানে উপস্থিত ছিলেন, যেগুলো আমরা জানি যে ফিজিক্যালি উপস্থিত ছিলেন নওফেল, সাবেক শিক্ষামন্ত্রী, অভিনেত্রী রোকেয়া প্রাচী। ইদানিং মনে হচ্ছে যে এই অনুষ্ঠানের মাধ্যমে কেন যেন মনে হয়েছে আওয়ামী লীগের কাছে রোকেয়া প্রাচী খুবই ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার হয়ে গেছে, যে এত বড় আয়োজনে রোকেয়া প্রাচী মঞ্চে, এবং মহিবুল হাসান চৌধুরীরও গুরুত্বপূর্ণ, মানে নওফেলের চাইতেও গুরুত্বপূর্ণ চেয়ারে তাকে বসে থাকতে দেখা গেছে। অনলাইনে মোহাম্মদ এ আরাফাত, সাবেক তথ্যমন্ত্রী, আব্দুল মোমেন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী, তাদেরকেও যুক্ত হতে দেখা গেছে এই অনুষ্ঠানে। এই যে আয়োজন করা হলো দিল্লিতে, এবং প্রায় 50-52টা দেশের প্রতিনিধিরা আছে, এবং এখানে মানে সংবাদপত্র সংশ্লিষ্ট মানুষরাই ছিলেন, হিউম্যান রাইটস ওয়াচের প্রতিনিধি ছিলেন। এই ব্যাপক এবং বিশাল আয়োজনে বাংলাদেশ সরকার বিব্রত হবে, এটাই স্বাভাবিক, এবং বিব্রত হয়েছে। একটু দেরিতে হলেও শুক্রবারে ঘটনা ঘটেছে, তারা সময় নিয়ে রবিবারে তাদের কঠোর অবস্থান ব্যক্ত করেছে, এবং এই কঠোর অবস্থানের জবাবে, যেহেতু ওই অনুষ্ঠানটা একটা অর্গানাইজেশনে ছিল এবং সেই অর্গানাইজেশন শেখ হাসিনার বক্তব্য প্রচার করেছে, এর সঙ্গে ভারত সরকারের সরাসরি কোনো সংশ্লিষ্টতা ছিল না, কিন্তু বাংলাদেশ থেকে যেহেতু সরাসরি ভারত সরকারকেই আক্রমণ করা হলো, যে ভারত সরকার এই কাজটা করিয়েছে, এখন দেখার বিষয় যে বাংলাদেশের আক্রমণে প্রতি আক্রমণ তারা কিভাবে করে, এবং নিশ্চিত করেই আজকে রাতের মধ্যেই অথবা কালকের মধ্যেই ভারতের রিপ্লাই আসবে, এবং সেই রিপ্লাইটা বাংলাদেশের চাইতেও বেশি আক্রমণাত্মক হলেও অবাক হওয়ার কিছু থাকবে না। ক্রমেই দুই দেশের সম্পর্ক যে একেবারে নিপতে গর্তে চলে গেছে, একেবারে নর্দমায় ভাগাড়ে চলে গেছে, সেটা আমরা খুব ভালোভাবে টের পাচ্ছি। জামাত, শিবির, এনসিপি, নাসিরউদ্দিন পাটোয়ারি কি জিনিস বিএনপি অক্ষরে অক্ষরে টের পাচ্ছে। বিএনপি সুর নরম হয়ে এসেছে, বিএনপি পিছু হটতে বাধ্য হচ্ছে, বিএনপি ভয় থরথর করে কাঁপছে। জামাত শিবির কি পারে তারা দেখিয়ে দিচ্ছে। বিএনপি এখন তাদের ফ্যামিলি কার্ড লুকিয়ে রেখেছে, এখন আর ফ্যামিলি কার্ডের কথা তেমন বলে না, এখন আর পকেটে নিয়ে ঘুরে না, এখন ঘুরিয়ে বলে যে ফ্যামিলি কার্ড না টাকা পাবো কোথায়, অর্থনৈতিকভাবে আপনার ধরিয়ে দিয়েছে, না বিষয়টা এরকম না, এমনিতে অনেক সুযোগ সুবিধা দেওয়া হয়, এগুলো আমরা একত্র করবো, একটু বাড়িয়ে দিব।
আগে যেরকম চাপা মারতো এখন আর মারে না। তো দর্শক, সন্ত্রাসী হুমকি টুমকি যা দিত ওটাও ঠান্ডা হয়ে গেছে। জামাত, শিবির, এনসিপি, নাসিরুদ্দিন পাটোয়ারি, হাসনাত আব্দুল্লাহরা অফেন্সিভ খেলেছে, ইয়র্কার মেরে বিএনপিকে ডিফেন্সিভ বানিয়ে দিয়েছে, যারা এখন সুর নরম করেছে, পিছু হটার আলামত। এখন বলছে যে আমরা পাতানো নির্বাচনের সংখ্যা দেখছি, কারচুপি হতে পারে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং হতে পারে, এটা স্থায়ী কমিটি বলছে। এর মানে পরাজয় স্পষ্ট পৌঁছে গেছে তারা। তো দর্শক, না আপনারা ভালো সংখ্যক সিট পাবেন, ফার্স্ট হতে পারবেন না, কিন্তু সিট পাবেন, আপনারা সেকেন্ড হবেন, এত টেনশনের কিছু নেই। তবে ওই যে বৃদ্ধ যারা, এদের রাজনীতি শেষ। মির্জা ফখরুল, মির্জা আব্বাস, আপনাদের জমানা শেষ। ইশরাক, শহীদুদ্দিন চৌধুরী, ওই জমানা রাজনীতি করবে, আপনারা শেষ। তো দর্শক, এই জায়গায় দেখেন, আমি নাসিরুদ্দিন পাটোয়ারি একটা বক্তব্য বিশ্লেষণ করবো। খেয়ালে আপনার হাফ প্যান্ট খুলে যাবে, আঙ্কি বাঙ্কি করবেন না। মির্জা আব্বাসকে নাসিরুদ্দিন পাটোয়ারি বলছেন 2 দিন পর তো গুলিস্তানের মোড়ে বসে থাকবেন, তারপরে বলবেন যে আমার আমসালা সব গেল। নাসিরুদ্দিন পাটোয়ারিকে খেপাবেন না, হাফ প্যান্ট খুলে যাবে। এই কথাটার ওয়েট বুঝেন? এই কথাটা অত্যন্ত ভারী কথা। এই কথার তাৎপর্য বাংলাদেশের রাজনীতিতে গভীর। আর এই তরুণদের খেপালে, নাসিরুদ্দিন পাটোয়ারিদের খেপালে কি হয় এটা তো আমরা দেখেছি। হাসিনার কি করেছে, বিএনপি কি প্রত্যাশা করেছিল একটু চিন্তা করেন। বিএনপি তারা ক্ষমতা আসতে চেয়েছে, তারা আওয়ামী লীগের পতন চেয়েছে, কিন্তু পতন চায়নি, আওয়ামী লীগের ক্ষমতার পরিবর্তন চেয়েছে। বিএনপির কোনো দিন, আমি দায়িত্ব নিয়ে বলছি এবং এর প্রমাণ দিতে পারবো, নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন ছাড়া অন্য কোনো উপায়ে হাসিনার পতন হোক, এটা বিএনপি কোনোদিন 1 সেকেন্ডের জন্য চায়নি। চেয়েছে 3 আগস্টের পর। তার আগে বিএনপির সমস্ত রাজনীতির কেন্দ্রবিন্দু ছিল একটা সুষ্ঠু নির্বাচন হোক, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ সেকেন্ড হোক, বিএনপি জামাত ফার্স্ট হোক। এর বাইরে বিএনপির কোনো রাজনীতি ছিল না। আওয়ামী লীগ এভাবে পালিয়ে যাক, গণভবন দখল করি, হাসিনা বা পুরো আওয়ামী লীগ পালাক, এটা কখনো বিএনপি চায়নি। কিন্তু এটা কি আমরা কল্পনা করেছি? না, করিনি। আমরা কি ভেবেছিলাম? সর্বোচ্চ, যেমন আমি নিজেই অবশ্য একটা পর্যায়ে জানতে পারি যে শিবিরের ছেলেরা গণভবন দখল করার প্ল্যান করেছে, আর শিবিরকে আমি বিশ্বাস করি যে শিবির যা বলে তা করে, শিবির যে পরিকল্পনা করে সেটা করে টুডেটমনো। কিন্তু তার আগে আমরা ভাবতাম এরকম যে হাসিনার পতন হবে, হাসিনা পদত্যাগ করেন, পদত্যাগ করে নির্বাচন দেন, পদত্যাগ করে জাতীয় সরকার গঠন করেন, সেনাবাহিনীকে ক্ষমতা দেন, আমরা এগুলো বলতাম। তাহলে বিষয়টা কি দাঁড়াতো আমাদের, যে অথবা এই প্রত্যাশাও ছিল যে প্রধানমন্ত্রী হাসিনাই থাকুক, কিন্তু বিএনপি জামাত সবাইকে নিয়ে একটা সমাধান করেন। এই ধরনের চিন্তা ভাবনা, দৃষ্টিভঙ্গি আমাদের ছিল। আর সর্বোচ্চ প্রত্যাশা ছিল হাসিনা পদত্যাগ করে মোহাম্মদপুর বা ওই যে গণভবন যেখানে থাকতো ওখান থেকে তিনি ধানমন্ডির সুদা সদনে আসবেন, ওখানে বসে রাজনীতি করবেন, তারপর নির্বাচনে আবার হাসিনা বিজয়ী হলেও হতে পারেন। হাসিনারও এরকম প্ল্যান ছিল যে আমি ক্ষমতা ছেড়ে দিই। যে হাসিনা একটা প্ল্যান ছিল, আমি বলি আপনাদেরকে, হাসিনা ক্ষমতা ছাড়ার প্ল্যান করেছিল একটা পর্যায়ে, যে আমি ক্ষমতা ছেড়ে দিব, ক্ষমতা ছাড়ার পরে নির্বাচন দিব, সে নির্বাচনে ক্ষমতায় অনিবার্যভাবে বিএনপি আসবে, বিএনপি জামাত আসবে। হাসিনা থাকলে তো বিএনপি জামাত জোট থাকতো। তো বিএনপি জামাত জোট আসলে আমি এমন অবস্থা করে রেখেছি 1.5 বছরের মধ্যে বিএনপির বিরুদ্ধে গণঅভ্যুত্থান হবে, তারপর আবার আমি ক্ষমতা আসবে, এসে আবার ফেসিবাদ কায়েম করবো, তারপর 2041। 1.5 বছর একটু দূরে থাকে, সুদা সদনে থাকে, গণভবন থেকে, এরকম একটা প্ল্যান হাসিনা ছিল। কিন্তু এই হাসিনা নাসিরুদ্দিন পাটোয়ারিদের খেপিয়েছে, সাদিক ক্যাম্প সিবগাতুল্লাহদের খেপিয়েছে, হাসনাত আব্দুল্লাহ শারজিদের খেপিয়েছে, আসিফ মাহমুদ নাহিদদের খেপিয়েছে। হাসিনার কি অবস্থা হয়েছে দেখেন, দুপুরে রান্না করা কোরমা পোলাও খেয়ে যেতে পারেনি, জামা কাপড় ঠিক মতো নিয়ে যেতে পারেনি, কিভাবে পালাতে হয়েছে হাসিনাকে। অতএব দর্শক, নাসিরুদ্দিন পাটোয়ারিদের খেপালে কি হয়, এই যে বয়ান করলাম। এখন মির্জা আব্বাস, বিএনপি এরা যদি নাসিরুদ্দিন পাটোয়ারিদের খেপায়, তারা বুঝবে এই যে কথাটা, এতেই তো মির্জা আব্বাসের হাত পা কাঁপাকাঁপি। আমি খেয়াল করি নাসিরুদ্দিন পাটোয়ারি যখন একটু জেগে উঠেন, নড়াচড়া দেন, তারপরে মির্জা আব্বাসের বক্তব্য আমি খুঁজে শুনি যে কেমন, দেখি যে তার মলিন মুখ। মানে মির্জা আব্বাস নাসিরুদ্দিন পাটোয়ারি ভয়ে থরথর করে, আরে হাসিনাকে বেঁচে ভারত কাঁপে এখনো, আর তুমি কিসের কি মির্জা আব্বাস? মির্জা আব্বাসকে গোনার টাইম আছে নাকি নাসিরুদ্দিন পাটোয়ারিদের? তো দর্শক, মির্জা আব্বাসকে জিজ্ঞেস করা হয় যে আপনার প্রতিশ্রুতি কি ঢাকা 8বাসীর জন্য? বলে যে কোনো প্রতিশ্রুতি নাই, এবং কথা আটকে যায়, তোতলায়। মির্জা আব্বাস এখন তোতলা হয়ে গেছে অনেকটা, কারণ ভয়ে কথা বলতে পারছেন না, হতাশায় আতঙ্কে কথা বলতে পারছেন না যে কেমন অবস্থা হবে, কি ধরাটা খাবো। মির্জা ফখরুলদের মনে কামড় দিয়েছে যে বার পরাজিত হওয়া লাগবে। আর জামাত খেলাটা কোন জায়গায় খেলেছে দেখেন, ঢাকায় তরুণদেরকে নমিনেশন দিয়ে দিয়েছে, মির্জা আব্বাসের বিরুদ্ধে নাসিরুদ্দিন পাটোয়ারিকে দিয়ে দিয়েছে, এবার খেলা হোক, মজা না? ঢাকা 8 আসনে 10 দলীয় জোটের প্রার্থী ও এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছেন, আমাকে খেপালে আপনার হাফ প্যান্ট খুলে যাবে। এই কথার ওয়েট অনেক, এবং এই কথায় পুরো বিএনপি ভয় পেয়েছে বলে মনে করি, এবং এটা যে এনসিপি পারে এটা বিএনপিও জানে। আর জামাত শিবির আপনার ফ্যামিলি কার্ড খেয়ে দিয়েছে, দেখেছেন না? জামাত শিবির কিভাবে পুরো পরিস্থিতি ধীরে ধীরে তাদের অনুকূলে এনেছে, সমস্ত ছাত্র সংসদ নির্বাচনে জিতেছে, নির্বাচনও হচ্ছে, অনেক ষড়যন্ত্র করেছেন আপনারা, কিন্তু কিছুই করতে পারেননি। কারণ আমরা শেখ হাসিনা হাফ প্যান্ট খুলে দিয়েছিলাম, তাকে হাফ প্যান্ট খুলে দিয়ে দিল্লিতে পাঠিয়ে দিয়েছিলাম। আমার সাথে কোনো হাঙ্কি বাঙ্কি করবেন না, করতে চাইলে অন্য কোথাও গিয়ে করেন, আমার সাথে যদি হাঙ্কি বাঙ্কি করার চেষ্টা করেন সমুচিত জবাব দেবো, কারণ আমি এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। আসলে নাসিরুদ্দিন পাটোয়ারি অসাধারণ একজন সাহসী বীর পুরুষ। সালাউদ্দিনকে শিলং সালাউদ্দিন বলার সাহসী নাসিরুদ্দিন পাটোয়ারি করেছেন।
এবং গডফাদার হিসেবে আখ্যায়িত করার সাহস নাসিরউদ্দিন পাটোয়ারি পেয়েছে। হকের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে নাসিরউদ্দিন পাটোয়ারি এক বলিষ্ঠ কণ্ঠস্বর। অতএব এই নাসিরউদ্দিন পাটোয়ারি আবার কখনো শিবির, কখনো জামাত, কখনো হাসনাত, পুরো বিএনপির সুর নরম করে দিয়েছেন। যে উল্টোপাল্টা যদি করতে যায় বিপদে পড়বো, ভোট চুরি করবো, হাসনাতটা ভোট চুরি পিছন থেকে ঢুকিয়ে দিবে, সম্ভব নয়। সরকারটা তো বিএনপি না, সরকারটা তো ইউনূস সরকার। তো দর্শক, বিএনপি ভয় কাঁপছে। এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যেন সবার আগে সর্বশেষ সংবাদ পেয়ে যান। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।